ফ্যামিলি কার্ড খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও নারীর ক্ষমতায়নে যে ভূমিকা রাখবে। এই বাক্যটি ইংরেজিতে লিখতে গিয়ে প্রথমে যে সমস্যার সম্মুখীন হতে হবে, যে ভূমিকা কিভাবে লিখব। আচ্ছা, আমরা বড় বড় ন্যায় সহজ ও সাবলীল রূপে উপস্থাপনার চেষ্টা করি। আমরা এই জাতীয় ব্যাপারগুলোকে লিখতে পারি দ্য রোল দ্যাট, যে ভূমিকা। আচ্ছা, এই বিষয়টা অনেকের কাছে একটু জটিলও মনে হতে পারে। যেমন ধরুন, আমি যদি বলি যে বইটি আমি পছন্দ করি তা টেবিলের উপর আছে। দেখুন, আমি বললাম যে দ্য বুক দ্যাট আই লাইক দ্য মোস্ট, আমি বেশি পছন্দ করি। এরপরে বলে দিলাম টেবিলের উপর আছে। আচ্ছা, আবার ধরুন, আমি যদি এরকম ভাবে বলি দ্য প্লান্ট দ্যাট আই লাইক দ্য মোস্ট, যে প্লান্টটি আমি বেশি পছন্দ করি সেটি ডেকোরেটেড করা আছে টেবিলের উপর। বাকি অংশটা আপনি বসিয়ে দিবেন। বাট এখানে সাবজেক্ট কিন্তু এই মূলত বইটা বা এই বোতলটা। আর আপনি যদি আরো রিয়ালিস্টিকলি বুঝতে চান তাহলে আমি বলবো এক্ষুনি আপনার আশেপাশে যা আছে তাকে নির্দেশ করুন। এরপরে বলুন যে, তারপরে যে নাউনটাকে আপনি নির্দেশ করেন ওইটাকে আপনি ইংরেজিতে লেখার সময় আগে বসিয়ে দ্যাট বসিয়ে দেন। আচ্ছা, এখন আমরা দেখার চেষ্টা করি যে ভূমিকা, দ্য রোল দ্যাট, যে ভূমিকা। এখন আমরা লিখব কে রাখবে, মূলত এই ফ্যামিলি কার্ড রাখবে। আমরা বসিয়ে দিচ্ছি ফ্যামিলি কার্ড। এখন এখানে এই রোলের সাথে মূলত কলোকেশন রিলেটেড একটা ব্যাপার আছে, ভার্ব আছে এন্ড উইল প্লে। প্লে মানে ভূমিকা রাখা অর্থে আমরা কি ব্যবহার করি? প্লে আ রোল অর প্লে দ্য রোল অর প্লে আ সিগনিফিক্যান্ট রোল। একটু জটিল মনে হতে পারে, জাস্ট টেক মাই ওয়ার্ডস ইজি। তার পরবর্তীতে দেখার চেষ্টা করবেন। এখন আমরা লিখে দেব এটা কোথায়? খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও নারীর ক্ষমতায়নে। এখানে আমরা প্রিপজিশন ইন যুক্ত করে বলে দেব ইন ফুড সিকিউরিটি, নিউট্রিশন অ্যান্ড উমেন্স এম্পাওয়ারমেন্ট অর এম্পাওয়ারিং ওমেন। অনেকভাবে আমরা লিখতে পারি। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? এখন আসুন, এই বাক্যটা কিন্তু সম্পূর্ণ হয়নি। এখন বলতে পারেন ফুল স্টপ দিয়ে দিয়েছে তো। দিয়েছি বটে। এইটা ঠিক হেডিং হিসেবে আছে, আমি হেডিং হিসেবে লিখেছি। সম্পূর্ণ হতে হলে অবশ্যই এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। এখন আমরা এখানে একটা মানে ধরুন বসাই দিতে পারি। আপনি আপনাদের মতো করে বসাই দিবেন, আমি আমার মতো করে বসাচ্ছি। এইটা কিন্তু, এই তথ্যগুলো কিন্তু অতিরিক্ত। মূলত এই রোল সম্পর্কে বলা হয়েছে দ্যাট কনজাংশন, দ্যাট রিলেটিভ প্রোনাউন যুক্ত করে অ্যাজ এ অ্যাডজেক্টিভ ক্লোজ হিসেবে। মূলত এই রোল এর যে সাবজেক্টটা, মানে রোল অনুযায়ী যে ভার্বটা আমরা এখানে বলতে পারি যে উইল বি ডিসকাস টুডে, আজকে আলোচনা করা হবে। মানে আমার এই ক্লাসের প্রাসঙ্গিকতায় বললাম আরকি। জাস্ট আমি বসাই দিলাম যে উইল বি ডিসকাস টুডে, আজকে আলোচনা করা হবে। তখনই বাক্যটি সম্পূর্ণ হবে। এখন যেহেতু হেডিং হিসেবে আংশিক আছে, আমি আংশিকভাবে লিখে রেখেছি। আপনারা আপনাদের মতো করে পূর্ণ করে নিবেন। আচ্ছা, এরপরে আসুন মূল আলোচনায় যেতে পারি। তার আগে একটু পরিচয় করিয়ে না দিলেই নয়। সমসাময়িক বিষয়, আমাদের নতুন যে সরকার, সেই সরকারের যেই ভূমিকা ফ্যামিলি কার্ড এই সংক্রান্ত ইতিমধ্যেই শুরু হয়েছে বটে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নারীর ক্ষমতায়ন, পুষ্টি ও সামাজিক যে নিরাপত্তা, সবগুলো ব্যাপারকে ইঙ্গিত করে এখানে বেশ কিছু ইনফরমেশন আছে যেগুলো বাস্তবতার সাথে সাম্প্রতিক সময়ে অনেক বেশি প্রাসঙ্গিক। আমরা মূলত তিনটি ব্যাপারকে গুরুত্ব দিই। একটি হলো ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং, অনুবাদ, একই সাথে ইনফরমেশন। মানে আপনি সাথে সময়ের সাথে ইনফরমেটিভ হবেন। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। আর এই ভিডিওটি আপনি ফ্রি অফ চার্জ সোশ্যাল মিডিয়াও দেখতে পাবেন। এট দ্য সেম টাইম আপনি আমার কোর্সেও দেখতে পাবেন। কোর্স সম্পর্কে জানতে চাইলে ভিডিওর নিচে দেখুন। চলুন আমরা মূল আলোচনায় যেতে পারি। বাংলাদেশ গত ২ দশকে দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। দেখুন, একাডেমিক পারপাস বা একাডেমিক উদ্দেশ্যে অনুবাদের জন্য এই বাক্যটি অনেক বেশি কার্যকর। কারণ আপনি যখনই এই বাক্যটি লিখতে যাবেন
তখন সমস্যা হবে এই করলেও এই উত্তরটা দিতে গিয়ে, মানে এই অংশটা লিখতে গিয়ে। আমরা এই অংশটাকে আগেই সহজ করে বলতে পারি, যদিও করেছে। দেখুন, একটু সহজ করে বলুন যে বাংলাদেশ গত 2 দশকে দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি যদিও করেছে, চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। এখন যদি ওর জন্য আমরা মূলত কনজাংশন হিসেবে কি ব্যবহার করি? অলদো ব্যবহার করে থাকি, তাই না? তাহলে আমরা কনজাংশন হিসেবে এখানে ব্যবহার করে দিব প্রথমত অলদো, তারপরে এই বাক্যটা এই পর্যন্ত লিখে দিব মূলত অ্যাডভার্বিয়াল ক্লোজ হিসেবে। তারপরে এই অংশটা স্বাধীন বাক্য হিসেবে লিখে দিব। আমার মুখের কথা জটিল মনে হতে পারে। চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ফার্স্ট, we can write here although। এখন আমরা এই অংশের সাবজেক্ট হিসেবে লিখব কাকে? এখানে মূলত অর্জনটা কে করেছে? ডেফিনিটলি here we see বাংলাদেশ। সো বাংলাদেশ করলেও, তার মানে আমি সহজ করে উপস্থাপনের জন্য বললাম যদিও করেছে, এই সেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্ট দিব। এজন্য আমরা অক্সিলারি ভার্ব হ্যাজ, এরপরে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হয় অ্যাচিভ, উল্লেখযোগ্য ভূমিকা মানে অর্জন করেছে। এটা আমরা এখন অবজেক্ট হিসেবে দিয়ে দিচ্ছি। সিগনিফিক্যান্ট প্রোগ্রেস, উল্লেখযোগ্য অর্জন, বা আমরা যেটাকে বলতে পারি অগ্রগতি। সরি টু সে, উল্লেখযোগ্য অগ্রগতি, সিগনিফিক্যান্ট প্রগ্রেস, উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। কোথায় করেছে? দারিদ্র্য হ্রাসে করেছে, তাই না? এরপরে গত 2 দশকে কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে এই যে গত 2 দশক কোথায় লিখবো, দারিদ্র্য হ্রাসে কোথায় লিখবো? সুস্পষ্ট। দেখুন, হ্রাসে বিভক্তির একটা কাজ আছে। আমরা নাউন ফ্রেজ তৈরি করে প্রিপোজিশন যুক্ত করে এটাকে ফ্রেজ আকারে তৈরি করব। এখন আমরা প্রিপোজিশন যুক্ত করে বলে দিব যে ইন রিডিউসিং পোভার্টি, অথবা আপনি লিখে দিতে পারেন ইন পোভার্টি রিডাকশন অর ইরাডিকেশন। জটিল মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে আমরা সময় যুক্ত করে এটা লিখে দিব। এখন যদি কেউ বলেন যে কোনটা কখন আগে পরে লিখবো, আমি স্পষ্টভাবে বারংবার বলেছি, আপনারা যারা আমার কোর্সে আছেন ইতিমধ্যে জানেনও বটে, ঠিক কখন আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাবেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম বসাবেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ফ্রিকোয়েন্সি বসাবেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস বসাবেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, আরো যেগুলো আছে রিজনস, পারপাস বা লেভেল বসাবেন, সব কিন্তু আমি ধাপে ধাপে বলেছিও বটে। আশা করছি এ পর্যায়ে এসে আপনাকে খুব বেশি একটা যন্ত্রণা পোহাতে হবে বলে আমি মনে করি না। আচ্ছা, এই পর্যায়ে আমরা এই সময়টাকে এখানে নির্দেশ করে দিচ্ছি। If you wanna write the adverbial phrase of time in the very beginning, definitely you can write here. আপনি কিন্তু এইখানে লিখে দিতে পারেন। মানে আপনি যদি চান যে না, আপনি এই যে adverbial যে টাইমটা আছে এটা আপনি শুরুতে লিখবেন। Definitely you can do। তবে এটা অনেকটাই মানে হয় না যে ওই যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা নষ্ট করে ফেলবে। কেননা আমরা যখন ঠিক এখানে একটা কনজাংশন ব্যবহার করেছি, এই কনজাংশন ব্যবহার করার কারণে আমাদের বাক্যের সিকোয়েন্স অনুযায়ী এটাই হচ্ছে উপযুক্ত। আশা করছি বোঝাতে পেরেছি। আর কনজাংশন না থাকলে তখন আপনি এই অংশটাও আগে দিতে পারতেন, এই অংশটাও আগে দিতে পারতেন, সমস্যা হতো না। যারা আমরা সবসময় মনে করি যেকোনো মূল্যে আগেই সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, আমি মনে করি যে তারা স্পষ্টতই বুঝতে পারছেন কনজাংশন আসলে সেটাকে আগে বসাতেই হবে। তারপরে অন্য ব্যাপারগুলো ধাপে ধাপে আসবে। আচ্ছা, এখন আমরা প্রধান বাক্য যেটা চ্যালেঞ্জ এখনো রয়ে গিয়েছে, তাহলে আমরা সরাসরি এখন লিখে দিতে পারি যে challenges still or remain what? আপনি এখানে লিখতে দিবেন still exist in our society. You can add something here. আচ্ছা, আমাদের বাক্যটি সম্পূর্ণ হয়ে গেছে। অনেক বকবক করেছি বাক্যটি লিখতে গিয়ে, বাট এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার আছেও বটে। পরবর্তীতে আপনি এ জাতীয় বাক্য পেলে definitely you will be able to translate your sentence or sentences into English. Okay, next we see, পরবর্তীতে আমরা লক্ষ্য করি সাম্প্রতিক সরকারি হিসাব অনুযায়ী দেশে এখনো প্রায় 18 থেকে 19% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে এবং চরম দারিদ্র্যে রয়েছেন প্রায় 5 থেকে 6%। বুঝতে পারছেন? And this is very crucial because here you see numeric data. আপনি যখন নিউমেরিক ডাটা সম্পর্কে অবগত হবেন সাম্প্রতিক বিষয় বা প্রাসঙ্গিকতায় যেকোনো বিষয় নিয়ে, সেটা সত্যি অসাধারণ। যদিও খুবই দুঃখের ব্যাপার
যে এত শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকা সত্ত্বেও আমরা কতটা মানে উচ্চবিলাসী, একটা তুচ্ছ ব্যাপার। মানুষকে আমি এই জন্য অনেককে ঘৃণা করি যারা মূলত এত শতাংশ মানুষ যে দারিদ্র্যসীমার নিচে আছে তাদের কথা বিন্দু মাত্র জানে না, এই হিসাবটাও জানা নাই, কিন্তু আরং কেন ব্যাগ দেয় না এইটা নিয়ে সারা বাংলাদেশ তো কত সিলি ব্যাপার মানুষ টক অফ দ্য কান্ট্রিতে পরিণত করেছে। বাট স্টিল আমরা লক্ষ্য করছি টিসিবির পিছনে বিশাল লাইন। আচ্ছা যাই হোক, যেহেতু এটা রেকর্ডেড কোর্সের অংশ আমি নিজের ব্যক্তিগত কথা এখন ইউজ করতে চাচ্ছি না। আচ্ছা চলুন আমরা অনুবাদে ফিরে যাই। প্রথমত আমরা লিখতে পারি কি, এখানে দুটো অংশ আছে, এই একটা অংশ, এই একটা অংশ, এবং যুক্ত করে আমরা এই অংশটা প্রথমত লিখে দিব। এখানে একটা ফ্রেজ আছে বটে, উই ক্যান মেক আ প্রিপোজিশনাল ফ্রেজ হিয়ার উই সে, এন্ড সাম্প্রতিক সরকারি হিসাব অনুযায়ী এই জাতীয় ফ্রেজগুলোকে আমরা আগেই লিখে ফেলবো। এই জন্য আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু অর ইন অ্যাকর্ডেন্স উইথ সাম্প্রতিক সরকারি হিসাব। আপনি বলতে পারেন রিসেন্ট অফিসিয়াল স্টেটমেন্ট অর গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এটা আমাদের একটা মূলত প্রিপোজিশন। আমরা শুরুতেই প্রিপোজিশনাল ফ্রেজ, আচ্ছা আমি ভুল বলে ফেলেছি, কয়েকটা বলে ফেলেছি, এটাকে আলাদা করে দিলাম। এখন এই পর্যন্ত যদি পড়ি তাহলে আমরা কি পাবো, যে এই যে বাস করে, কে বাস করে, মূলত প্রায় এত শতাংশ মানুষ। আমরা বলতে পারি যে এত শতাংশ জনসংখ্যা, সেই অর্থে আমাদের প্রায় এই অংশটা লিখতে হবে, শতাংশ জনসংখ্যা। এটা আমরা কয়েকভাবে লিখতে পারি। আমরা লিখতে পারি যে অ্যাবাউট অথবা অ্যারাউন্ড অথবা অ্যাপ্রক্সিমেটলি। মানে এই যে প্রায় অর্থটা দিতে আপনি কয়েকটা ব্যবহার করতে পারেন, মাঝে মধ্যে নিয়ারলিও ব্যবহার করে অনেকে, বাট হিয়ার অ্যাপ্রোপ্রিয়েট, অ্যারাউন্ড, অ্যাপ্রক্সিমেটলি এগুলো উপযুক্ত। এরপর আমরা বললাম যে 18 to 19% অফ দ্য পপুলেশন অথবা অফ দ্য পিপল, আপনি দুইভাবে লিখতে পারবেন। আচ্ছা, অফ পিপল এরা কি করে, বাস করে। ও এখানে আরেকটা ব্যাপার আছে, দেশে, এটা একটা অ্যাডভার্বিয়াল ফাংশন, মূলত অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস নির্দেশ করতে আপনি বসিয়ে দিতে পারেন। আচ্ছা এখন আমরা দেখার চেষ্টা করি, বাস করে অর্থে ভার্ব বসাই দিচ্ছি, স্টিল লিভ এখনো বোঝাতে, স্টিল লিভ এখনো। এখন আমরা কি করব, যে দারিদ্র্য সীমার নিচে নির্দেশ করতে আন্ডার পভার্টি, বিলো পভার্টি, পভার্টি লাইন দারিদ্র্য সীমা, দ্য পভার্টি লাইন দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, স্টিল বিলো দ্য পভার্টি লাইন, এবং অ্যান্ড যুক্ত করে অথবা আমরা while যুক্ত করে লিখতে পারি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, হয় আপনি এখানে একেবারে স্বাধীন একটা অংশ তৈরি করবেন অথবা আপনি কনজাংশন যুক্ত করে দিতে পারেন। তবে while টা হচ্ছে একাডেমিক পারপাসে আরো বেশি উপযুক্ত। যেমন আপনি বলতে পারেন যে আহ এত শতাংশ মানুষ যেখানে মূলত দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে সেখানে, বা অন্যদিকে এই 5 থেকে 6% মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে, চরম দারিদ্র্যসীমার মধ্যে বসবাস করছে। অনেকভাবে লেখা যায়। আবার এবং যুক্ত করেও আপনি লিখে দিতে পারেন। আচ্ছা চলুন আমরা দেখার চেষ্টা করি। এরপর আমরা এখানে লিখে দেই যে and around, ওই যে বললাম আপনি about অথবা around যে কোনো একটা বসায় দিবেন, পার্সেন্ট। এরপরে আপনি বসায় দিতে পারেন যারা মূলত লিভ বসবাস করছে। এখন আপনি বসায় দিতে পারেন যে আন্ডার এক্সট্রিম পোভার্টি লেভেল অর ইন এক্সট্রিম পোভার্টি। এখানে একটা ফ্যাক্ট আছে, অনেকে বলতে পারেন এখানে আপনি পার্সেন্ট অফ দ্য পিপল দেননি কেন। দেখুন আমরা যদি এই দিকটায় লক্ষ্য করি, যে এখানে আমরা একবার এই এত পার্সেন্ট লিখে মানুষের কথা উল্লেখ করেছি, দ্যাট ইজ ওয়াই অ্যান্ড ইউ ক্যান ইউজ হিয়ার এক্সট্রা আবারও পপুলেশন দেওয়ার দরকার নাই, এই জন্যই আর কি। আচ্ছা এ পর্যায়ে এখান থেকে আপনি বুঝেন বা না বুঝেন, আপনার জন্য পরামর্শ আমার তরফ থেকে, জাস্ট ইউ উইল ট্রাই টু রাইট সামথিং and following what exactly I have presented in front of you. Just try. আর যদি না বুঝে না পারেন তাহলে এই বাক্যটাই আবার লিখ, অন্ততপক্ষে বাক্যটা লেখার সময় আপনি অবগত হবেন স্টিল বলতে এখনো, আপনি অবগত হবেন ইন এক্সট্রিম লেভেল চরম দারিদ্র্যে, মূলত ফ্রেজ তৈরি করা হলো, অথবা আন্ডার এক্সট্রিম লেভেল পভার্টি লেভেল দারিদ্র্য সীমার নিচে। তার মানে আপনি অন্তত এই জাতীয় ফ্রেজ, নাউন বা এই জাতীয় বিষয়গুলোর সাথে পরিচিত হতে থাকবেন ধীরে ধীরে। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী দেশের প্রায় 20% জনসংখ্যা তীব্র খাদ্য অনিরাপত্তার ঝুঁকিতে রয়েছে, এবং
আরো একটি বড় জনগোষ্ঠী খাদ্য অপুষ্টির অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে। লক্ষ্য করলে এখানেও প্রধানত ২ টি অংশ আছে। বরাবর ন্যায় আমরা শুরুতেই থাকা ফ্রেজটি আমরা লিখে দিতে পারি অ্যাকর্ডিং টু, তারপরে সাম্প্রতিক বিশ্লেষণ। তাহলে আমরা এই অংশটা লিখে দিতে পারি রিসেন্ট অ্যানালাইসিস। ফ্রেজ আকারে আমরা শুরুতে আলাদা করে দিচ্ছি। এখন এই ঝুঁকিতে রয়েছে এইটা একটা প্রধান অংশ, মানে একটা স্বাধীন বাক্য, আবারও এখানেও একটি স্বাধীন বাক্য। তাহলে এই বাক্যের সাবজেক্ট হিসেবে আমরা কাকে বসাবো? ঝুঁকিতে রয়েছে কারা? তাহলে আপনি পাবেন যে প্রায় ২০% জনসংখ্যা বা ২০% মানুষ। সেই অর্থে আমরা লিখে দিতে পারি প্রায় বলতে আপনি লিখে দিতে পারেন অ্যারাউন্ড অথবা অ্যাবাউট অথবা অ্যাপ্রক্সিমেটলি বা নিয়ারলি। আচ্ছা, এই ৪ টার যেকোনো একটা প্রায় অর্থ নির্দেশ করতে আপনি মূলত কোনো সংখ্যার পূর্বে বসিয়ে নাউন ফ্রেজ তৈরি করতে পারেন। সেই অর্থে আমরা লিখে দিলাম যে about 20%। এখন জনসংখ্যা বোঝাতে আপনি of the people লিখতে পারেন অথবা of the population লিখতে পারেন। সমস্যা নেই। আচ্ছা, তবে জনসংখ্যা বোঝাতে পপুলেশন লেখাটাই আমার মনে হয় আরো ভালো। আচ্ছা, এই অবস্থায় এরা মূলত কিসে রয়েছে? ঝুঁকিতে রয়েছে। এই সাবজেক্ট অনুযায়ী আমরা একটা ভার্ব বসিয়ে দিব আর। ঝুঁকিতে রয়েছে আমরা আন্ডার থ্রেট বসাতে পারি। তারপরে আ থ্রেট টু vulnerable বসাতে পারি। তবে এখানে উপযুক্ত হচ্ছে একটা ফ্রেজ তৈরির মাধ্যমে আমরা যদি বলে দেই যে at risk of, এরপর আমরা ফ্রেজটা লিখে দিতে পারি তীব্র খাদ্য অনিরাপত্তার। এই অংশটা severe food insecurity, তীব্র খাদ্য অনিরাপত্তার ঝুঁকি। যুক্ত করে দিয়ে আরো বড় একটি জনগোষ্ঠী খাদ্য ও পুষ্টির অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে। সে অর্থে আরো বড় একটি জনগোষ্ঠী। পুরো অংশটাকে আমরা আ একটা নাউন ফ্রেজ হিসেবে লিখে দিতে পারি একসাথে করে। যদিও আমরা এখানে লক্ষ্য করছি আরো। আমরা এখানে লিখে দিতে পারি যে a further biggest জনগোষ্ঠী of the population or the people, অথবা আমরা লিখতে পারি even এরপরে larger group of people, মূলত বড় একটা জনগোষ্ঠী। তারা কি অনিশ্চয়তার মধ্যে বসবাস করেন? মধ্যে বলতে অনিশ্চয়তা নিয়ে বসবাস করছে। মধ্যে বলতে আবার মূল হতে পারে যে among বা এটা ওইটা। আমরা লিখে দিতে পারি যে and are living with, এরপরে খাদ্য পুষ্টির অনিশ্চয়তা। তাহলে আমরা লিখে দিতে পারি যে and with uncertainty। সরাসরি কিন্তু আমরা লিখে দিতে পারি। আচ্ছা, দেখুন কিছু ব্যাপার আছে। আপনি এই অংশটা সম্পূর্ণ করবেন। যেমন with uncertainty লিখেছি, অথবা আপনি সরাসরি লিখে দিতে পারেন যে ফুড ইনসিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন, অথবা ফুড নিউট্রিশন অ্যান্ড আনসার্টেইনটি। আচ্ছা, অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে। আমরা চাইলে আবার এইভাবে লিখতে পারি যেমন রিগার্ডিং ফুড অ্যান্ড নিউট্রিশন, এভাবে লিখে দিতে পারি। আবার আপনি আপনার মতো করে সরাসরি লিখে দিতে পারেন যে লিভিং, এরপর লিখে দিতে পারেন যে ফুড অ্যান্ড নিউট্রিশন আনসার্টেইনটি, একসাথে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। I think so you have got my words. আচ্ছা, এ পর্যায়ে আমরা দেখার চেষ্টা করি একই সঙ্গে খাদ্য নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক। It's your homework. Definitely you will do. Okay? Please keep up your consistency and keep watching my videos and taking note. Definitely your English speaking, writing, reading, and even, you know, listening. No, listening না। মূলত এই ৩ টা ব্যাপারে আপনি দারুণভাবে আ উন্নতি করতে পারবেন বলে আমি আশা ব্যক্ত করি। তাহলে একই সঙ্গে বোঝাতে আপনি concurrently, at the same time, অথবা আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন simultaneously। আচ্ছা? খাদ্য নিরাপত্তার ঝুঁকিও পরিস্থিতিও উদ্বেগজনক পরিস্থিতিও। এই অর্থে আপনি কি লিখতে পারেন? also উদ্বেগজনক concerning। আচ্ছা, এটা আপনার কাজ। পরবর্তীতে চলুন আমরা দেখার চেষ্টা করি। দারিদ্র্য ও খাদ্য সংকটের এই বাস্তবতা পরিবারের ভিতর সমানভাবে আঘাত হানে না। নারী ও শিশুরাই সাধারণত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। লক্ষ্য করুন এখানে প্রধানত ২ টি বাক্য আছে। এখানে একটি সেমিকোলন দিয়ে ২ টি বাক্যকে আলাদা করা হয়েছে। ২ টি বাক্যই স্বাধীন। আমরা ১ম বাক্যটি লেখার চেষ্টা করি। আর আমরা তো জানি ইংরেজি লেখার জন্য প্রধানত সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। এখানে আমরা ভার্বকে প্রশ্ন করতে পারি আঘাত হানে না বা আঘাত হানে কে? তাহলে উত্তরটি আমরা পাবো পুরো অংশটি একসাথে। দারিদ্র্য ও খাদ্য সংকটের এই বাস্তবতা। আল্টিমেটলি হেডওয়ার্ড হিসেবে এই বাস্তবতা হচ্ছে এখানে সাবজেক্ট। কারণ এই বাস্তবতাটাই আঘাত হানে। আর বাস্তবতাটা কিসের? খাদ্য ও
দারিদ্র, এই যে পরিস্থিতি। আচ্ছা, প্রথমত আমরা তাহলে লিখতে পারি দিস ওয়ালেটে। ওকে, আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, বাট আবারও বুঝিয়ে দিব। এখন অফ যুক্ত করে আমরা এই অংশটা লিখে দিব। আমরা কিন্তু জানিও বটে কিভাবে আমরা অফ যুক্ত করে পসেসিভ নাউন ফ্রেজ তৈরি করতে পারি। অফ পোভার্টি অ্যান্ড, এবং এই খাদ্য সংকট, অ্যান্ড ফুড ক্রাইসিস, খাদ্য সংকটের এই বাস্তবতা। পুরো অংশটা সাবজেক্টের মতো কাজ করছে, বাট মূলত হেডওয়ার্ড হচ্ছে দিস রিয়ালিটি। আচ্ছা, এখন আঘাত হানে না, এই জন্য আমাদের নেগেটিভ সেন্সে ব্যবহার করতে হবে ডাজ নট, বিকজ এখানে সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। ডাজ নট আঘাত হানা অর্থে আপনি হিট লিখতে পারেন, এফেক্ট লিখতে পারেন। এখন আমরা লিখে দিব যে পরিবারের ভিতর বলতে পরিবারের সকলকে, একটি পরিবারের সকলকে সমানভাবে আঘাত করে না। এখানে যেহেতু এফেক্টে আমরা একটা ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করেছি, এজন্য লিখতে পারি অল মেম্বার্স ইন আ ফ্যামিলি, একটি ফ্যামিলিতে সকলকে আঘাত করে না। এখন এখানে আরেকটি ব্যাপার আছে সমানভাবে, এটা চাইলে আমরা ঠিক এখানেও লিখে দিতে পারি, আবার আমরা এখানেও লিখে দিতে পারি, কোনো সমস্যা হবে না, ইকুয়ালি। আচ্ছা, এখন আমরা এই যে সেমিকোলনটা আছে সেটা ব্যবহার করে দিব, পরবর্তী বাক্যটা লিখে দেব, যে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয় নারী ও শিশুরাই। দেখুন, গুরুত্ব দেওয়ার জন্য এখানে বলা হয়েছে। এখানে সাবজেক্ট কারা? অবশ্যই ক্ষতিগ্রস্ত হয় তারা। তবে আমরা এটাকে অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় সেন্সে লিখতে পারি। আসুন আমরা প্রথমত দেখার চেষ্টা করি যে সাধারণত, জেনারেলি, সাধারণত এইটা নির্দেশ করতে চাইলে আপনি সেসব ব্যবহার করতে পারতেন। তবে আমরা সাধারণত যখন ইংরেজি লেখার সময় সেমিকোলন ব্যবহার করি, পরবর্তী বাক্যটার সাথে প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য সাধারণত, তবে, তবুও, দুর্ভাগ্যবশত, বা যাই হোক, এই জাতীয় ব্যাপারগুলোকে, যেটা ইংরেজিতে আমরা বলে থাকি কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফাংশন, সেগুলোকে আমরা সেমিকোলনের পরেই বসিয়ে দেই। এখন আমরা লিখে ফেলতে পারি যে ওম্যান, মানে এই যে নারী এবং শিশু, নারী এবং শিশু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেই অর্থে আমরা এখন লিখে দিতে পারি যে আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, দ্য মোস্ট vulnerable, অথবা আপনি অন্যভাবে লিখতে পারেন মেয়ার্ড। তবে মেয়ার্ড বা ম্যারেট, তবে এইটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। মোস্ট vulnerable সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কিছু ব্যাপার আছে আমরা একটু অল্টারনেটিভ করেও দিতে পারি বটে, রাইট? আচ্ছা, এখন এখানে একটু জোর দেওয়া হয়েছে শিশুরাই, এই সেন্সে আপনি চাইলে একটু অন্যভাবেও লিখতে পারেন। কেমন? যেমন এই জাতীয় জোর দেওয়ার জন্য আপনি চাইলে এরকম ভাবে লিখতে পারেন যে দা ভেরি, আমি আবার বলছি দা ভেরি, এরপরে ওমেন অ্যান্ড চিলড্রেন, এই যে ই দিয়ে জোর দেওয়ার জন্য। অথবা আপনি এইভাবে লিখতে পারেন, আমরা আরেকটা জানি যে ইট ইজ, ইট ইজ, অথবা দিস ইজ, ইট ইজ ওম্যান অ্যান্ড চিলড্রেন, এভাবে আপনি লিখতে পারেন, মানে নারী এবং শিশুরাই, আচ্ছা, জোর দেওয়ার জন্য। এরপরে আপনি লিখে দিতে পারেন যে হু আর দ্য মোস্ট vulnerable, I think so I have got। আচ্ছা, আমরা অনেকভাবে লিখতে পারি একটা বাক্যকে, এ পর্যন্ত আমরা বহুবার দেখেছি, জেনেছিও বটে। এজন্য এই বাক্যটা আর অন্যভাবে লিখে দিলাম না, আপনি চাইলে নিজের মতো করে লিখতে পারেন। আচ্ছা, চলুন পরবর্তী বাক্যটা অনেক অনেক বড়, সঠিকভাবে বাস্তবায়িত হলে এই পর্যন্ত একটা অংশ আমরা পেয়ে গিয়েছি। কারণ যেখানে আমরা দেখতে পাচ্ছি এ জাতীয় যে লে আছে, হলে, করলে, পড়লে, বলে, চললে, চলে, আমরা কিন্তু বলেছিও বটে কন্ডিশন ইফ যুক্ত করে আমরা লিখে দিতে পারি। ফ্যামিলি কার্ড কেবল দারিদ্র্য হ্রাসের একটি হাতিয়ার হবে না, এটি হতে পারে নতুন সামাজিক চুক্তি, যার মধ্য দিয়ে নারীর হাতে শক্তি তুলে দেওয়া হবে, বা নারীর হাতে শক্তি চলে যাবে, আর এইভাবে একটি সুস্থ, পুষ্টি সমৃদ্ধ ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। অনেক বড় একটি বাক্য, বাট স্পষ্টভাবে এখানে মূলত বিভিন্ন অংশ ভাগ করা আছে। যেমন লক্ষ্য করেন এই পর্যন্ত একটা অংশ, যার মধ্যে আবার দুটি বাক্য। বুঝতে পারছেন তো? দেখুন, এটা প্রথম আলো থেকে নেওয়া, যেভাবে আছে সেভাবেই এখানে রেখেছি। তার মানে এইখানেই দুটি অংশ। কিভাবে? এই পর্যন্ত একটি অংশ যেটা কন্ডিশন যুক্ত, আর এই হচ্ছে স্বাধীন যুক্ত। এরপরে এটা তো শেষ। এরপরে এই বাক্যটা আবার আলাদাভাবে লেখা যাইত। তা না করে আবার এখানে রেখেছে। এখন আপনাকে যেটা করতে হবে,
যে এটি হতে পারে সামাজিক চুক্তি যার মধ্য দিয়ে, এখানেও আরো দুটি বাক্য, আবার আর যুক্ত করে এখানে আরো একটি স্বাধীন বাক্য লেখা রয়েছে। তার মানে এখানে বাক্য কয়টা দেখতে পেয়েছেন? একটা বাক্য, এখানে আছে দুটি বাক্য, তিনটি বাক্য, এখানে আছে দুটি বাক্য। মোট হলো এখানে আমরা বলতে পারি 5টি বাক্য। 5টি বাক্যকে একসাথে এখানে একটা বাক্যে রূপান্তর করে লেখা হয়েছে। আমরাও কিন্তু চাইলে এই জাতীয় বাক্যকে ইংরেজিতে লিখতে পারি নিজেদের প্রয়োজনে প্রতিদিন। সঠিকভাবে বাস্তবায়িত হলে, দেখুন, পত্রিকা যখন পড়তে যান আপনি প্রায় সময় দেখতে পাবেন ইফ এরপরে সরাসরি একটা পাস্ট পার্টিসিপল যুক্ত ভার্ব ইমপ্লিমেন্টেড। আচ্ছা, কে দেখতে পান আমাকে একটু জানাবেন, আপনি যেখান থেকে দেখেন আমাকে বলবেন যে ইফ এর পরে এরকম পাস্ট পার্টিসিপল যুক্ত ভার্ব কে কে দেখতে পেয়েছেন। এটা মূলত সংক্ষিপ্তে অ্যাডভার্বিয়াল ক্লোজ লেখাকে বোঝায়। আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ বা কন্ডিশন যুক্ত যেই অংশটা আছে সেটাকে আমরা স্বভাবতই এইভাবে সংক্ষেপে লিখি না, বা পত্রিকার ভাষায় লেখা হয়। যার দরুন এই প্রথম আলো পত্রিকাটা এভাবেই লিখেছে যে সঠিকভাবে বাস্তবায়িত হলে, কি বাস্তবায়িত হলে সেটা কিন্তু উল্লেখ নাই, সেটা উল্লেখ আছে ঠিক এই জায়গাটায়। আর এই জায়গাটায় সেটা যদি না বুঝতে পারেন তাহলে এই কার্ডের দিকে তাকান। এই যে কার্ড বিলি বন্টন, এই যে অ্যালোকেশন ওর অ্যালোয়েন্স অফ, এই যে যে কার্ড, অ্যালোকেশন অফ কার্ড, এইটা যেন অ্যালটমেন্ট অফ কার্ড এটা বাস্তবায়িত হলে এখন প্রপারলি, এখন অনেকে বলতে পারেন এটা কি হইলো। আচ্ছা, আমি আপনাকে জাস্ট এখানে সাবজেক্টটা বসাই দেন, সাবজেক্ট আমি উজ্জ্ব রেখেছি, মানে এই ইফ যুক্ত বাক্যের, কন্ডিশন যুক্ত বাক্যের সাবজেক্টটা উজ্জ্ব রেখেছি। তার মানে এখানে মূলত এই ফ্যামিলি কার্ডের কথাটাই বলা হয়েছে। এই জায়গাটায় যে ফ্যামিলি কার্ড, এরপরে ইজ, এই ফ্যামিলি কার্ড এবং ইজ এখানে উজ্জ্ব রাখা হয়েছে, সরাসরি লিখে দিয়েছে যে ইমপ্লিমেন্টেড প্রপারলি। তার মানে ফ্যামিলি কার্ড এখানে বসায় দিয়া, ইজ বসায় দিয়ে এরপরে বলেন তাহলে ভালো বুঝতে পারবেন। এখন কেন সংক্ষিপ্তে লেখা হয়েছে এটার মূল কারণ আছে। এখন দেখুন যে এটা যদি একেবারে পরিপূর্ণভাবে সঠিকভাবে বাস্তবায়িত হলে ফ্যামিলি কার্ড দারিদ্র হ্রাসের একটি হাতিয়ার হতে, শুধু হাতিয়ার হবে না, দেখুন এখানে আরো কিছু ব্যাপার, শুধু যে হাতিয়ার হবে ব্যাপারটা এরকম না। তার মানে এখানে আমাদের আবারও সেই কারলেটিভ কনজাংশনের ব্যবহারটাও করতে পারি। আচ্ছা, আগে আমরা একটু লেখার চেষ্টা করি। এখানে সাবজেক্ট, এখানে ফ্যামিলি কার্ড হচ্ছে সাবজেক্ট, দ্য ফ্যামিলি কার্ড। এখন আমরা লিখে দিতে পারি যে ইয়াপ, এখন উইল নট বি হবে না, মেয়ারলি কেবল, কেবল অর্থ দিতে এই যে মেয়ারলি, যে মেয়ারলি বি, শুধুমাত্র হবে না, একটা টুল, আ টুল, টুলটা কিসের, এরপর আমরা এখন লিখে দিতে পারি যে দারিদ্র হ্রাসের, আচ্ছা দারিদ্র হ্রাসের, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে ফর প্রভার্টি রিডাকশন, দারিদ্র হ্রাসের জন্যই যে হবে ব্যাপারটা এরকম না, এই সেন্স দেওয়ার জন্য। ওকে, এখন আমরা লিখব পরবর্তী আরো একটি অংশ যেটা এইটার সাথে সম্পৃক্ত। এই অংশটা আমরা দুই ভাবে লিখতে পারি। সরাসরি আমরা এখানে চাইলে বাট অলসো দিয়ে, নট অনলি বাট অলসো দিয়ে কারলেটিভ কনজাংশন ব্যবহার করতে পারতাম, অথবা আপনি চাইলে আবারও ঠিক যেভাবে আছে এভাবেও সেমিকোলন ব্যবহার করতে পারেন। তারপরে বলতে পারেন যে যে এটার কেবল হাতিয়ারই হবে ব্যাপারটা এরকম না, বরং রাদার, বরং এটি হতে পারে। এখন আমরা লিখে দিতে পারি যে ইট ক্যান বিকাম অর ইট ক্যান বি, এটা হতে পারে আ নিউ সোশ্যাল কন্ট্রাক্ট, একটি নতুন চুক্তি। আর এই চুক্তিটা কি করবে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, যে এই চুক্তির মধ্য দিয়ে, এখানে আমাদের আবার একটা ইন্টারনেটিভ ক্লজ ব্যবহার করতে হবে। দেখুন এই জন্য আমি বলেছি এই বাক্যটা অপেক্ষাকৃত একটু জটিল বটে। যেমন এখন এই চুক্তিকে নির্দেশ করার জন্য অতিরিক্ত তথ্য হিসেবে আমাদের একটি রিলেটিভ ক্লজ ব্যবহার করতে হবে, দ্যাট ইজ ওয়াই আমাদের ব্যবহার করতে হবে চুক্তির মধ্য দিয়ে। এই জন্য আমাদের প্রিপোজিশন যুক্ত রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করতে হবে থ্রু হুইচ, যার মধ্য দিয়ে। এরপরে কি, ক্ষমতা নারীর হাতে তুলে দেওয়া হবে। এখন আমরা লিখে দিতে পারি কি তুলে দেওয়া হবে, ক্ষমতা, পাওয়ার। এখন আমরা লিখে দিই যে ইজ প্লেসড, তুলে দেওয়া মানে এইরকম অর্থে, মানে জায়গা করে দেওয়া। ইজ প্লেসড প্যাসিভ সেন্স আমরা লিখে দিই ইন দ্য হ্যান্ডস অফ ওমেন, নারীদের হাতে তুলে দেওয়া হবে। তবে আপনি এখানে উইল বি প্লেসড দিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এই জায়গাটা ইজ এর পরিবর্তে আপনি উইল বি প্লেসড, তুলে দেওয়া হবে, প্যাসিভ সেন্সে আপনি ব্যবহার করতে পারেন। এখন আমাদের এই স্বাধীন বাক্যটা,
অনেকের কাছে ইতিমধ্যেই এই ব্যাপারগুলো জটিল মনে হয়েছে, তাই না? অনেক বড় বাক্য তো ইতিমধ্যে আমি বলেছি, দেখুন কতগুলো বাক্য একসাথে জুড়ে দেয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা আর এইভাবে, আর বলতে এবং, ঠিক আছে? আর এভাবেই আমরা এই অর্থে লিখতে পারি যে and, আর এভাবেই একটি সুস্থ does or in this way, আচ্ছা, অথবা আমরা অন্যভাবে লিখতে পারি। লক্ষ্য করুন, আমরা বলে দিলাম যে there is possible, সম্ভব। কি সম্ভব? এখন আমরা লিখে দিতে পারি there is possible to build a healthy, একটি সুস্থ, একটি পুষ্টি সমৃদ্ধ and well nourished, পুষ্টি সমৃদ্ধ and self, আত্মনির্ভর, self reliant, self sufficient বাংলাদেশ। Have you got my words? অনেক বড় বাক্য হওয়াতে বারবার জুম ইন জুম আউট করতে হচ্ছে। টেক ইট ইজি প্লিজ। এই হলো আমাদের মানে বাক্য। দেখুন, অনেকে বলতে পারেন যে কিছু অংশ এখানে আসেনি বা অতিরিক্ত দিয়েছেন। দেখুন, আমি এইজন্য বলি যারা অনুবাদ করবেন তাদেরকে আমি সবসময় একটা বিষয় পরামর্শ দিব। আর তা হলো, আপনি কখনোই ১০০% অ্যাকুরেটলি অনুবাদ করার চিন্তা মাথার মধ্যে আগেই ঢুকিয়ে ফেলবেন না। ঠিক আছে, একটা পর্যায়ে আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন ভিন্ন কথা। বাট আপনি যদি প্রাইমারি লেভেলে থাকেন, ইন্টারমিডিয়েট লেভেলে থাকেন, আপনার প্রতি আমার সাজেশন থাকবে, আপনি আপনার মতো করেও চিন্তা করার চেষ্টা করবেন। যে ইয়েস, আমি এই অংশটা আমার আয়ত্তে আসে না, আমি বুঝতে পারিনি। এটা একটু এড়িয়ে একটু ভিন্নভাবে লিখি। নিজের স্ট্রাকচারটাকে এপ্লাই করার চেষ্টা করি। আর 100% অ্যাকুরেট করার চেষ্টা করবেন তারাই, যারা মূলত ব্যাপারগুলোকে সত্যিকার অর্থেই জানেন। আর আমি তো বারংবার বলেই দিয়েছি, কোন বাক্যগুলো আপনি ঠিক কখন জটিল মনে হলে কিভাবে লিখতে পারেন। আচ্ছা, এ পর্যায়ে আমরা এই বাক্যটি একটু দেখি। আয়ের সংকট দেখা দিলে, লক্ষ্য করেছেন? এই যে দিলে থাকলে আমি কি বলেছি? যদি কোন ভার্বের সাথে এই জাতীয় ব্যাপার থাকে তাহলে কন্ডিশন ভেবে নিতে পারেন আর বাক্যটা খুব সহজে তৈরি করে ফেলতে পারেন। আচ্ছা, পরিবারের খাবার কমে গেলে, তার মানে ২ টা অংশ। একটা হচ্ছে দেখা দিলে, পরিবারের খাবার কমে গেলে। হুম? ১ম এই নিজের খাবার কমিয়ে দেন মা। তার মানে এই একটা অংশ, এখানে ২ টা অংশ, আবার এখানে একটা স্বাধীন অংশ। তারপরে আবারও আরো একটি স্বাধীন অংশ। আর অন্যদিকে না, স্বাধীন না, আমরা এটাকে স্বাধীনও লিখতে পারি, পরাধীনভাবেও লিখতে পারি। অন্যদিকে পুষ্টির ঘাটতির সবচেয়ে বড় বোঝা বহন করে শিশু। আচ্ছা, এই অংশটা আমি লিখব আর এই অংশটা আপনারা লিখবেন। কেমন? আর পরবর্তীতে যেগুলো আছে সেগুলো তো আমরা দেখারই চেষ্টা করব বটে। তাহলে এই পর্যায়ে আমরা কি করতে পারি? ১ম অংশটা আমি এই অংশটা লিখে দিতে পারি। এটা আমরা কয়েকভাবে লিখতে পারি। আপনি যদি চান তাহলে if যুক্ত করেও লিখতে পারেন। যে যদি আয়ের সংকট দেখা দেয়, দেখা দিলে বলতে আমরা বলতে পারি আয়ের সংকট বলতে ইনকাম ক্রাইসিস। আচ্ছা, দেখা দেওয়া অর্থে আমরা এখানে intransitive verb ব্যবহার করতে পারি। সেই অর্থে আমরা ব্যবহার করতে পারি appears, অথবা আপনি ব্যবহার করতে পারেন emerge। যেকোনো একটি ব্যবহার করলেই দেখা দেওয়া অর্থে, আবির্ভূত হওয়া অর্থে এটা হয়। আবারও এখানে আরো একটি ব্যাপার আছে এবং আ কি? পরিবারের খাবার কমে গেলে, কমে যাওয়া বুঝতে পারছেন? মানে ঘাটতি হলে। আচ্ছা? সেই সেন্সে আমরা এটাও বলতে পারি। তবে একসাথে আমরা লিখে দিতে পারি যে ইনকাম ক্রাইসিস, এবং আমরা এখানে লিখে দিতে পারি যে পরিবারের আ খাবারের ঘাটতি। একসাথে আমরা লিখে দিতে পারি যে ফুড শর্টেজ অফ আ ফ্যামিলি। দেখুন, এটা এজন্য লিখছি, আপনি একসাথে লিখে দিতে পারেন। যেমন দেখেন, ফুড ইনকাম ক্রাইসিস এবং ফুড শর্টেজ অফ এ ফ্যামিলি। একটি ফ্যামিলির ফুড শর্টেজ দেখা দিলে। এই অর্থে আমরা এখন যেহেতু আমরা ২ টা বিষয়কে একসাথে লিখে ফেলেছি, এখন এন্ড যুক্ত হওয়ার কারণে এই ২ টাই কিন্তু সাবজেক্ট এর জায়গায় বসেছে। তার মানে প্লুরাল। এজন্য আমরা ভার্বটা সিঙ্গুলার দিব। এখন আমরা লিখে দিব যে ১ম এই নিজের খাবার কমিয়ে দেন মা। তাহলে আমরা লিখে দিতে পারি খাবারটা কে কমিয়ে দেয়? মা কমিয়ে দেয়। আমরা এখানে দেখুন ২ সেন্সে লিখতে পারি। একটা হচ্ছে মাদার্স, যেটা প্লুরাল সেন্সে সবাইকে নির্দেশ করতে। আরেকটা আমরা লিখতে পারি যে একজন মা। মানে একটা পরিবারের একজন মা। তিনি ১ম এ কি করেন? খাবার কমিয়ে দেন। রিডিউস, খাবার কমিয়ে দেন। আ আমরা এই অর্থে বলতে পারি, তিনি আ মানে খাবার যে খাওয়ার ব্যাপারটা, নিজের খাবার। তার মানে আমরা এখন লিখতে পারি reduce on food
ইনটেক মানেটা হচ্ছে খাওয়া। আবার আপনি চাইলে হ্যাভিং ফুড এভাবেও দিতে পারেন। রিডিউস এখানে সরাসরি লিখে দিতে পারেন যে হ্যাভিং ওন ফুড তার নিজের খাবার কমিয়ে দেন। রিডিউসটা ব্যবহার করেছি কমিয়ে দেওয়া অর্থে। আর ওয়ান্ট ফুড ইনটেক মানে হচ্ছে খাবার নেওয়া। এই সেন্সে আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে আরো একটা ব্যাপার আছে ১ম এ বলতে আপনি যেটা করতে পারেন, ঠিক এইখানে ভার্ব হিসেবে এইখানে আপনি অ্যাডভার্ব হিসেবে লিখে দিতে পারেন ফার্স্ট। যদিও একটু আনইজি মনে হতে পারে। ফার্স্ট হোয়াট? আচ্ছা, আপনি লিখতে পারবেন। অথবা আপনি চাইলে এট ফার্স্ট ঠিক এই দিকটাতেও লিখে দিতে পারেন। মানে ১ম এই। তবে ফার্স্ট হিসেবেও আপনি মাঝে মধ্যে মানে অ্যাডভার্ব এর মতো করেও লিখতে পারেন। অথবা আপনি এই অর্থে বলতে পারেন, "দ্য ফার্স্ট" ১ম টিতেই। আচ্ছা, এ পর্যায়ে আমরা লিখতে পারি যেটা, "আর অন্যদিকে পোস্টের ঘাটতির সবচেয়ে বড় বোঝা বহন করে শীর্ষ।" এখন অন্যদিকে আর বলতে আমরা and ব্যবহার করি। বাট আমরা এটা করতে পারি কি? মূলত এই বাক্যের অংশ হিসেবে এটাকে আমরা স্বাধীনভাবেও লিখতে পারি, আবার পরাধীন হিসেবেও লিখতে পারি। পরাধীন হিসেবে লিখে অন্যদিকে নির্দেশ করতে আমরা লিখতে পারি এরকম while অন্যদিকে, অথবা আমরা লিখতে পারি যে whereas এভাবেও আমরা লিখতে পারি। whereas অন্যদিকে পুষ্টির ঘাটতির সবচেয়ে বড় বোঝা বহন করে কে? ও এটা না আপনাদের লেখার কথা। আমি লিখে দিব না। এই বাকি অংশ আপনি লিখবেন। ঠিক আছে? মানে আমি ঠিক আছে এটা লিখে দিয়েছি। এখন আপনি এই বাক্যটা পুরো করে লিখে দিবেন। আচ্ছা চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। অবশ্যই মাথায় রাখবেন। আপনার জন্য বাড়ির কাজ আপনি যেখান থেকে দেখেন সেখান থেকেই করবেন। চেষ্টা করবেন যে ইয়েস যে you are getting something and also you are trying your best.